সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয়, গৌরব ফেরাবে ডাকসু। সেই প্রশ্নকে সামনে রেখে আমরা মূল আলোচনা আজকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। স্টুডিওতে অত্যন্ত সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন, পরিচয় করে দেব শুরুতেই তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক ভিপি ডাকসু, আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। আছেন মাহমুদুর রহমান মান্না, সাবেক ভিপি ডাকসু, স্বাগত জানাই এই আয়োজনে। গৌরব ফেরাবে ডাকসু, এই প্রশ্নের উত্তর একটু খোঁজার চেষ্টা করি। আমি শুরুতে একটু মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে একটু আসি। প্রতিষ্ঠা লগ্নর পর থেকে ৩৭ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার ৫৪ বছরে হয়েছে মাত্র ৮ বার। যদি বলি ১৯৯০ সালের পর যখন ২০১৯-এ নির্বাচন হলো, সেটিও প্রায় ২৮ বছর পর। কিন্তু এরপর গত বছর আমাদের দেশের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন এসেছে। তারপরে এই ডাকসু নির্বাচন, একটু জানতে চাইবো যে আপনাদের সময়ে যে ডাকসু নির্বাচন আর এই ডাকসু নির্বাচনের তফাৎ কি কি দেখতে পাচ্ছেন, পার্থক্যটা কেমন? অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় বলতে আমি ডাকসুর ভিপি ছিলাম স্বাধীনতার পর, কিন্তু ডাকসুর সঙ্গে সম্পর্কিত ছিলাম এর আগে থেকেই। কারণ ছাত্র আন্দোলনের যেখানেই থাকুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ছিল সকলেরই অভিভাবক এবং একটা আশ্রয়স্থল। আমরা যখন সংগ্রাম আন্দোলনের ভেতরে নিয়োজিত হতাম, তখন আমাদের প্রোটেকশনের জন্য, আমাদের বুদ্ধি পরামর্শের জন্য আমরা ছুটে যেতাম মধুর ক্যান্টিন, এবং সেখানে ডাকসু নেতৃবৃন্দ আমাদেরকে সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিত। এখন পাকিস্তানি আমলে এমন কোনো ব্যতিক্রমী বছর যায় নাই, হয়তো ২-৪ মাস এদিক সেদিক হতে পারে, কিন্তু প্রত্যেক বছরই নিয়মিতভাবে ডাকসু ইলেকশন হতো। এইটা একটা গবেষণার বিষয় যে একটা সামরিক স্বৈরাচারী আমলে যখন জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না, আইয়ুব খান তো কাছে তো আমাদের দাবি করতে হয়েছে সার্বজনীন ভোটাধিকার দিতে হবে সুর করে আমরা স্লোগান দিতাম। সেই আইয়ুব খানের আমলেও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এখনো আমরা দেখবেন, খেয়াল করলে, যে সব নির্বাচনই হয়। উকিলদের সমিতির নির্বাচন হয়, ইঞ্জিনিয়ারদের সমিতির নির্বাচন হয়, এমনকি চেম্বার অফ কমার্সের নির্বাচন রেগুলার হয়। কিন্তু অবাক ব্যাপার যে ছাত্রদের নির্বাচন দেওয়ার ব্যাপারে খুব ভয়। কেন ভয়? কেননা এমন একটা ট্রেডিশন দাঁড়িয়ে গেছে ইতিহাসের ধারাবাহিকতায় যে ছাত্ররা নির্বাচিত হলে পরে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সাধারণ ছাত্রদের মনের আকাঙ্ক্ষা এবং তাদের দাবি দাওয়াগুলো প্রকাশিত হয়, এবং সেই দাবিগুলোর সঙ্গে যেহেতু শাসক শ্রেণীর সংঘাত অনিবার্য, এবং সেই কারণেই তারা কোনোদিন চায় না যে এখানে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছাত্রদের মুখপাত্র হিসেবে তারা কাজ করুক। আচ্ছা। এবং এটা যদি না করা যায়, না করতে দেওয়া হয়, তাহলে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কন্ট্রোল করবে কারা? আমার টাকা আছে, আমার সেইটা দিয়ে আমি মাসেল পাওয়ার সংগ্রহ করব, আমি একটা ক্রিমিনাল গ্যাং তৈরি করব, এবং তারা ছাত্রদের নেতা আমি হলো নামের বাহার। আপনি খেয়াল করেছেন কিনা এক সময়, জানি না আপনার তখন কি অবস্থা ছিল, গাল কাটা কামাল, মুরগি চড়া মিলন, কথার কথা বলছি, আমি কারো ব্যক্তিগতভাবে বলছি না। এগুলোই হলো দ্য মোস্ট পপুলার নেমস, এবং তাদেরকেই সবাই আরে বাবা এই সাংঘাতিক, ও তো একটা সাংঘাতিক টেরর। আমাদের দেশে আপনি যদি সিনেমা হলে যান, হিরো থাকে, ভিলেন থাকে। এখন হিরো দেখে যদি সবাই বলে দূর দূর, আর ভিলেনকে দেখে যদি সবাই তালি দেয়, তাহলে বুঝতে হবে যে দেশ শেষ, সর্বনাশের শেষ সীমারে চলে গেছে। আমাদের দেশে সেইটা এখনো হয়নি, কিন্তু সেই প্রবণতাটাকে উৎসাহিত করার জন্য কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, যারা ক্ষমতাকে কুক্ষিগত করার মাধ্যমে নিজের ব্যক্তিগত সহায় সম্পদ বাড়ানোর একটা পথ হিসাবে গ্রহণ করেছে, তারা এই সিস্টেমটা বজায় রাখে, এবং সেই কারণেই দেশের ভেতরে গণতন্ত্রহীনতা এবং এই পরিস্থিতিগুলো সৃষ্টি হয়। এবং ওই সময়ের পরিস্থিতিতে সামরিক আইন থাকলেও এবং জাতীয়ভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেও ছাত্রদের সংগঠন, আরেকটা আমার খুব বড় প্রশ্ন, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বছর বছর ছাত্ররা ডাকসু ফি ছাত্র সংসদের জন্য টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে
তাকে তার সেই টাকার বিনিময়ে যার তার প্রাপ্তি সেটা থেকে বঞ্চিত করা হচ্ছে, এইটা তো হলো একটা বড় রকম অপরাধ, প্রতারণা। কারণ আমাদের ধর্মেও আছে যে মাথার ঘাম শুকিয়ে যাওয়ার আগেই শ্রমিককে ন্যায্য পারিশ্রমিক দাও। তো তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো এই প্রতিশ্রুতিতে, আমি যখন প্রতিশ্রুতি ভঙ্গবাদ সেবা দিচ্ছ না, এটা মুনাফিকি। এবং মুনাফিকের মতো পাপ কাজ কিন্তু খুব কমই আছে। আমি অবশ্য ধর্মের ব্যাপারে এক্সপার্ট না। অসংখ্য ধন্যবাদ। আমি একটু জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছ থেকে একটু আসি। আপনি বলেছেন যে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আবারও দেখতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়কে। বর্তমান প্রেক্ষাপটে সেই স্বপ্নটা বাস্তবায়ন কতটুকু সম্ভব? এটা ওই যে বলে আপহিল টাস্ক, একটা অনেক বড় মাপের, কিন্তু তারপরে ওটাই তো দেখতে চাই, কারণ এরকম বলা হতো তো এক সময়। ধরেন একদিন অক্সফোর্ড হয়ে যেতে হবে বা হতে পারবো তা বলছি আমি, কিন্তু অক্সফোর্ড মানে কি, সেটা একটা জ্ঞানের পরিধিটা বিস্তৃত, গভীর এবং সবার জন্যে সেটা অ্যাভেলেবল, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন। অফকোর্স অ্যাফোর্ডেবিলিটি প্রশ্ন আছে ওখানে। তো এইখানে কি হয়েছে, আমাদের এখানে গবেষণাই বন্ধ হয়ে গেছে। আগে গবেষণায় যত টাকা দেওয়া হতো, আমি 2-3টা রিপোর্ট দেখেছি যে ওই রেটে টাকাই দেওয়া না, গবেষণার জন্য দরকারই নাই। আর গত 15 বছরে একটা ঘটনা ঘটেছে, শিক্ষার মানকে এত নিচে নিয়ে নামানো হয়েছে যে একটা কথিত আছে যে শেখ হাসিনা নাকি তার শিক্ষামন্ত্রীকে ডেকে বলতেন যে কি ব্যাপার, পাশের হার এত কম কেন, বাড়িয়ে দেওয়া হোক। তো পরীক্ষা যদি তারা ভালো করে লিখতে না পারে, তারা অত কথা বলবেন না, বাড়িয়ে দেন। মানে উনি দেখাতে চান যে তারা বলে পড়াশোনার কত বিকাশ হচ্ছে, কত ভালো রেজাল্ট করছে ছেলেমেয়েরা, এবং তারা সবাই এত পার্সেন্টেজে পাস করছে। আর সাধারণভাবে এগুলো করে শিক্ষা তো জায়গায় ছিল না। হলগুলো ছিল এক একটা গেস্ট রুম, গণরুমের জায়গা। আর বুলি হতো, তখনও হতো, এখনও কম বেশি হয়, যাই হোক। কিন্তু গেস্ট রুম কালচারটা একটা জঘন্য জিনিস ছিল। অন্য কোনো বিরোধী দলে কেউ যেতেও পারতো না, কেবলমাত্র সরকারি দল বিচরণ করতো, দাপিয়ে বেড়াতো, অন্যান্য সংগঠন কেউ সেখানে যেতে পারতো না। যে কেউ সরকারি দলের সাথে সায় না দিলে তারা মিছিলে মিছিলে আসেন, মিছিলে না যদি আসেন তারা হলে সিট ফেলে দিল, কাপড়টি এতে তোষক লেপে আগুন লাগিয়ে দিল, এই সমস্ত করতো। এখন আমি বলতে চাইছি যে এত বড় একটা রক্তক্ষয়ী সংগ্রামের পরে প্রধানত তো ছাত্রদের নেতৃত্বে হলো, তারা কি চাইবে, তাদের কি চাওয়া উচিত? আমি মনে করি তাদের প্রথম চিন্তা হবে তারা যেখানে বাস করে, যেখানে তাদের অবস্থান, সেই শিক্ষায়তন, সেগুলো যাতে রিমডেল হয়। তারা নতুন বাংলাদেশ চাইছে, শিক্ষা প্রতিষ্ঠান যাতে নতুনভাবে রিবিল্ড করা হয়। আর সেটা বলতে গেলে তুলনার অর্থেই বলছি, ঢাকাকে প্রাচ্যের অক্সফোর্ড করা যেতে পারে। আমি এখানে আর একটা কথা বলি, এটা আমি মনে করি যে পরবর্তী বিষয়ের আলোচনার মধ্যেও আসতে পারে, কিন্তু এটা এখানে এখনও প্রাসঙ্গিক। সেটা এই যে ধরেন ছাত্রদের কাছে আমরা কি প্রত্যাশা করি। আমরা সবাই ওয়েলকাম করছি, তারা অসম্ভব সাহসী একটা কাজ করেছে, সারা বিশ্বের মধ্যে একটা উদাহরণ তৈরি করেছে, যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা পরাজিত করেছে। তার মানে আমরা চাই যে তারা তো বড় বড় বাপের কাজ করুক। এখন শেখ হাসিনা চলে গেছেন, ফ্যাসিজম শেষ হয়েছে, ওইখানে গণতন্ত্র নির্মাণ করতে হবে। গণতন্ত্র কীভাবে নির্মাণ করবেন, সংসদ কীরকম হবে, কীভাবে নির্বাচন হবে, আবার যদি ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, যদি সেটা বন্ধ করতে না পারে, এই সমুদয় প্রশ্ন একটা উন্নত গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্র, সংসদ গড়ে তোলবার জন্যে এর যে নৈতিক ভিত্তি, তাত্ত্বিক ভিত্তি, আদর্শগত ভিত্তি দরকার। আমি এটা মনে করি যে এটাও কেবল আমরা জ্ঞানের কাছেই পাই। আপনি যদি আদমজি শ্রমিক আন্দোলনকে বা কৃষকদের আন্দোলনকে বলেন যে আচ্ছা বলো তো সংসদটা কী করলে ভালো হয়, অথবা বলো তো কী করলে সমস্ত মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়, সেটা সে বলতে পারবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারবে, যেহেতু ওটা শিক্ষার সর্বোচ্চ পিচ। তো আমি এই জন্য মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জায়গাতে অনেক বড় ভূমিকা আছে। আর শেষ আর একটা কথা বলি, বলে আপাতত আমি আমার কথা বলে শেষ করবো। ধরেন যেই ছাত্রটা ফাইনাল ইয়ারে পড়ে, ওর পেছনে তো তার ছাত্র জীবনের স্মৃতি আছেই, কিন্তু সে পা দিবে একটা নতুন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে। তার একটা চাকরি চাই, চাকরি নাই তো কী করবে সে? কার কাছে চাকরি চাইবে? সে তো ইউনিভার্সিটি অথরিটির কাছে চাকরি চাইবে না, সে চাকরি চাইবে সরকারের কাছে। তাহলে তাকে তার এই চাকরির অবস্থা, এমপ্লয়মেন্ট অপরচুনিটি, ইনভেস্টমেন্ট কন্ডিশন, সামগ্রিক অর্থনীতি সম্পর্কেও জানতে হবে, এবং
তাকে দাবি পেশ করতে হবে সরকারের কাছে, আমাদের অর্থনীতি এই রকম করে যদি ডেভেলপ করে, তাহলে আমি একটা নিশ্চিত গ্যারান্টি পাই যে আমি ভালো একটা জীবনযাপন করতে পারবো। একদম। সেই লড়াইটাও তো তাকে করতে হবে। সেই লড়াইটাও তাকে করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম। দাবি দেওয়ার বিষয়টি যখন আসে, আমি বলছিলাম যে 90-এর পর 2019-এ যখন নির্বাচন হলো, বাংলাদেশের ইতিহাসের যতগুলো বাঁক পরিবর্তন হয়েছে, অভ্যুত্থান থেকে শুরু করে, প্রতিরোধ থেকে শুরু করে, আমরা সব কিছুতেই কিন্তু ছাত্রদের অগ্রগণ্য ভূমিকাটা দেখেছি। তারাই সেই পরিবর্তনগুলো সাহসিকতার সাথে নিয়ে এসেছে। কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত? এবার তো আমরা যে অচলাবস্থাটা দেখেছিলাম, গণরুম, গেস্ট কালচার থেকে শুরু করে নানা রকম আসলে সংকট ছিল বিগত সময়গুলোতে। এবারে আসলে কোন পরিবর্তনগুলো আপনি আশা করছেন? দেখুন, ছাত্র এবং ছাত্র আন্দোলন সম্পর্কে যেসব সুন্দর সুন্দর কথা আমরা বলি, আমার বিবেচনায় এটা একটু সুপারফ্লুয়াস। কেন মনে হয়? কারণ ছাত্র আন্দোলন একক শক্তিতে কোনো সাফল্য আনতে পারেনি। আমি তো প্রত্যক্ষভাবে এইসব সংগ্রামের সঙ্গে জড়িত। 69-এর গণ অভ্যুত্থান কোনোদিনই সফল হতো না যদি আদমজি থেকে, বাওয়ানি থেকে, ডেমরা থেকে শ্রমিকরা সেই সংগ্রামে যোগ না দিত এবং তেজগাঁর শ্রমিকরা দিয়ে যোগ না দিত। এবং শহীদের তালিকা খুঁজলেও দেখা যাবে যে প্রথম শহীদ হয়েছে কিন্তু শ্রমজীবী জনগণ। ওর জন্য একটা স্লোগান সবসময় আমরা গুরুত্ব দিতাম, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এক হও, এক হও। সুতরাং এই উপলব্ধি যদি না থাকে, এবং 69-এর গণ অভ্যুত্থানের সময় আমরা পরিকল্পনা করেছিলাম, ওই মেটাকুলাস প্ল্যানিং না, মাস্টার মাইন্ডেড প্ল্যানিং না, আমাদের প্র্যাকটিক্যাল জায়গা থেকে, যে ওরা আমাদেরকে প্রথম 69-এর গণ অভ্যুত্থানের সময় প্রথম জল কামান ব্যবহার করা শুরু করলো। তা আমাদের এটা আগে থেকেই প্ল্যান ছিল যে জল কামান দিয়ে ওরা আমাদের অ্যাটাক করুক। একটা ছোট্ট গ্রুপ কলাভবন থেকে বের হয়ে যেয়ে কোনোভাবে যেভাবেই হোক গুলিস্তানের সামনে তখন একটা কামান ছিল, কামান উপরে দাঁড়িয়ে বক্তৃতা করবে এবং এই আন্দোলনটা জনগণের ভেতরে চলে যাবে। আপনি ভাষা আন্দোলনে যদি দেখেন, সেখানে দেখবেন আপনি সেখানে কিভাবে ছাত্র সমাজ আন্দোলনের সূত্রপাত করলেও সেটা তখনই একটা বেগবান গতি লাভ করলো যখন নাকি সেটার সঙ্গে সাধারণ মানুষের যুক্ত হলো। আবার আমি বলতে চাই আরেকটা উদাহরণ দিয়ে, এই যে 62-র আন্দোলন, 60-এর দশকের আন্দোলন, সবাই বলে এটা শিক্ষা আন্দোলন, আলটিমেটলি এটা আইয়ুব বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। ভালো করে খোঁজ করলে দেখবেন এইটা মোমেন্টাম পেল, কেননা শিক্ষানীতি যেটা দেওয়া হয়েছিল সেখানে বলা হলো যে 2 বছরের ডিগ্রি কোর্স এখন না, এখন থেকে 3 বছরের ডিগ্রি কোর্স। সবাই ভাবলো যে বাবা, কৃষকের সন্তান আমি, 2 বছরের খরচ চালাতেই বাবা তো হিমশিম খেয়ে যায়, পারে না, আমাদের অনেকে ড্রপ আউট করতে হয় 3 বছর হলে। সুতরাং এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য বাঙালিকে বঞ্চিত করবে। এবং এইখান থেকে কিন্তু এসে গেল স্বায়ত্ত শাসনের প্রশ্ন, বঞ্চনার, বৈষম্যের প্রশ্ন ইত্যাদি। এই কথাগুলো আমি বলছি এই কারণে যে পুরা জিনিসটাকে আমাদের অনেক সময় আমরা যেটা ফিলসফিতে বা তত্ত্বে বলা হয় জেনারেল অ্যান্ড পার্টিকুলার। পার্টিকুলার হলো সুনির্দিষ্ট কতগুলো ব্যাপার, আর জেনারেল হলো সুনির্দিষ্ট ব্যাপারগুলোকে নিয়ে আমি যখন এটা একটা সাধারণ সূত্রে পরিণত করি। জি, ছাত্র আন্দোলনের স্ট্রেংথ, শক্তিটা আসে এই জায়গা থেকে যে তার আইডেন্টিটি অ্যাজ এ স্টুডেন্ট, এইটাকে ভিত্তি করে অগ্রসর হতে হবে। এবং কেন আমি রাজনীতি নিয়ে সচেতন হই? আমার ছাত্র অস্তিত্বই আমাকে বাধ্য করে যে আমার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানো উচিত। শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হলে আমাদের হয়তো প্রতিরক্ষা খাতে একটু কমিয়ে এটা রেশনালাইজ করা, যেটাকে বলে, এগুলো করা উচিত। সুতরাং অর্থনীতি সম্পর্কে ধারণাগুলো চলে আসে। এবং এই যে হিসাবপত্র বের হচ্ছে, 16 বছরে 22 বছরে 34 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে, বা 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই যে হিউজ অ্যামাউন্ট, এই টাকা যদি পাচার না হয়ে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এইসব কাজে ব্যবহার হতো তাহলে কত ভালো হতো। কিংবা ধরেন আমাদের কনস্টিটিউশন, আমি পলিটিক্সের পয়েন্টে চলে আসছি, কনস্টিটিউশনে আছে আমাদের রাষ্ট্রের লক্ষ্য খেয়াল করবেন, এইম, কতদিনে এইম অ্যাচিভড হবে এটা কিন্তু বলা নাই, সময় সুনির্দিষ্ট নয়, নাই। লক্ষ্য হলো অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সমাজকে এবং সমাজের পক্ষ থেকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। কিন্তু এটাকে মৌলিক অধিকার হিসেবে বললে পরে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। যদি মৌলিক অধিকার হয় এখন, তাহলে আমি যদি শিক্ষা থেকে বঞ্চিত হই, আমি
কোর্টে গিয়ে মামলা করতে পারবো, আমাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, আই উইল কম্পেনসেশন দাবি করতে পারবো। জি তো এইসব কনসার্নগুলো সামনে চলে আসে। ওই আইয়ুবের বিরুদ্ধে ওই পিরিয়ডেও আন্দোলনটার সূত্রপাত যখন হয়েছিল, তখন এই শরীফ কমিশন রিপোর্ট নামে একটা রিপোর্ট, সেখানে বলা হয়েছিল শিক্ষাটাকেও আমাদের একটা পণ্যের মতো বিবেচনা করতে হবে এবং ব্যবসার মতো বিবেচনা করতে হবে, লাভ লোকসান, তুমি টাকা দেবে আমি দেবো, এটা লেনদেনের ব্যাপার। এটা কোনোদিন লেনদেনের ব্যাপার হতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, বাতাস, অক্সিজেন, এটা কি লেনদেনের ব্যাপার? আমাদের সমাজের ভিতরে দুইটা লোকও যদি অশিক্ষিত থাকে, এটা দুইটা লোক খালি ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কিন্তু না, পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এটা একটা সামাজিক সত্তা, সামাজিক ব্যাপার, পুরা সমাজকে নিশ্চিত করতে হবে। ওর জন্য দাবিটা সবসময় কিন্তু এসেছে, সার্বজনীন এবং বিনামূল্যে শিক্ষা একটা লেভেল পর্যন্ত সেটা নিশ্চিত জি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। যেটা মাহমুদুর রহমান মান্না, ডাকসু নির্বাচন, এবারের নির্বাচনকে বলা হচ্ছে যেটা ইতিহাস সৃষ্টিকারী একটা নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতা অনেক এখানে এবং ভোটার সংখ্যা প্রায় 40,000, যেখানে মেয়ে ভোটার সংখ্যা 47.55 এরকম আর কি, অর্থাৎ প্রায় অর্ধেক। মেয়েরা সবসময় সবকিছু থেকে বঞ্চিত হয় এরকম একটা প্রবণতা তো আমাদের মধ্যে সবসময় আমাদের সমাজে বা সব জায়গায় আমরা দেখতে পাই। আপনার কাছে কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব মেয়েরা আছে তারা আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিতে পারে? আপনি বিগত সময়গুলোতে দেখেছেন কোন বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছে, কোন বিষয়গুলোকে তারা প্রাধান্য দিতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার সাবসিডিয়ারিতে ছিল পলিটিক্যাল সায়েন্স পড়াতেন প্রফেসর আর.আই. চৌধুরী। আমেরিকান একটা ইলেকশনের সময় উনি ওখানে ছিলেন এবং ওইখানে ভোট হয়েছিল, সেই ভোটে তখন প্রেসিডেন্ট জন এফ কেনেডি দাঁড়িয়েছিলেন। ভোট হচ্ছে, তো উনি তার ইউনিভার্সিটিতে যে ছাত্রছাত্রী আছে, বন্ধুরা আছে, তাদেরকে বিশেষ করে মেয়েদেরকে জিজ্ঞেস করেছিল কাকে ভোট দেবে, তো হোয়াই জন এফ কেনেডি। তো ইনি আবার জিজ্ঞেস হোয়াই, তো জাস্ট বিকজ হি ইজ হ্যান্ডসাম। এখন মানে এক এক দেশে না এক এক রকম হয়, এক এক সময় এক এক রকম হয়। আচ্ছা, এখনকার ব্যাপারটা আমি ভালো করে বুঝতেই পারিনি। মানে ধরেন আমি আমার সময়টা যেরকম দেখেছি তার সাথে এই সবের বিস্তর পার্থক্য দেখছি। মানে জেনারেশন টু জেনারেশন যে গ্যাপটা হয়, সেই গ্যাপটা কিন্তু সব দিককে কাভার করেই হয়। অর্থাৎ আপনি ভাবেন অন্যরকম, আপনার বাবা মার মতো নয়, আপনার বড় ভাইয়ের মতো নয়, আপনি চলাফেরা করতে চান অন্যরকম, আপনার জীবন বোধ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই নতুন রকম, যেটা আমি হয়তো ভাবতেই পারি না। তো এগুলো দেখে আমার এখন মনে হয় যে এই মেয়েদের কথা পরেই বলে আলাদা করে, এই ছেলেমেয়েরা যে ভোটটা কিসের ভিত্তিতে দেবে তাই আমি বুঝি না। সেটাই বুঝে উঠতে পারছে না। না, কেন বুঝি না সেটা আমি বলি। ধরেন আমার সময় আমি তো দুবার ইলেকশন করেছি, দুইবারই আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী ছিলেন ওবায়দুল কাদের। আচ্ছা, বটতলায় সবসময় সভাটা হতো বটতলাতে, এবার তো বটতলার কোনো সভাটভাই নেই। আমি কালকে গেছিলাম, যেহেতু শিক্ষকরা ডেকেছে, বাকি বটতলা তো কোনো সভা হয়নি। আমাদের সময় প্রথম যে পরিচিতি সভা হয়েছে, সেই পরিচিতি সভার মধ্যে বৃষ্টি হচ্ছিল, সমস্ত বটতলা থই থই করছিল ছাত্রছাত্রীতে, বৃষ্টিতে সবাই ভিজে একদম জুবজুবে, কিন্তু কেউ নড়েনি। ওখানে ছিল বক্তৃতা কিসের উপর হচ্ছে, এডুকেশন পলিসি কী হওয়া উচিত, তা আমাদের চাকরির কী ব্যবস্থা উচিত, এগুলোর উপরে। ওবায়দুল কাদের সাহেব সবসময় বক্তৃতা করতে আমাকে অভিযোগ করে বটতলা কথা বলে না, মাহমুদুর রহমান মান্না বটতলার কণ্ঠ বন্ধ করে দিয়েছে। মানে বটতলা যে প্রতিবাদী কণ্ঠ ছিল, ধরেন 60-এর দশকটাই ছিল শিক্ষার দাবিতে আন্দোলনের সোচ্চার, তারপরে 66-তে 6 দফার আন্দোলন, তারপর 69-এর মহান গণঅভ্যুত্থান। সেই তুলনায় আমার সময়টা খুবই ঠান্ডা ঠান্ডা, বড় বড় অভ্যুত্থান নাই, বিরাট কোনো ঝামেলা নাই, ওনার কথা হচ্ছে আর কেনা হওয়াই উচিত। আমি আবার তার জবাবে বলতাম, ভাই আমি তো মাঠটা দখল করে রাখি না, আপনার জন্য ফ্রি আছে, আপনি গরম করে দেন। মানে এগুলোই ছিল প্রতিদ্বন্দ্বিতার বিষয়। কিন্তু এখন মানে আমি দেখছি যে ফিল্টার পানি খাওয়ানো হবে, এটার একটা প্রতিযোগিতা হচ্ছে, কিংবা ওই রকম কথাবার্তা বলা হচ্ছে। যদিও এইগুলো আমি একেবারে কোনো, আমি জানি না কাজটা খারাপ, কিন্তু আমি বলছি না। যেমন ধরেন আমার সময় বাস এনেছিলাম 10টা বাস, ঢাকা ইউনিভার্সিটি যে বাসগুলো চলে পরিবহন ব্যবস্থার, এটা তখন আমাদের ডাকসু আন্দোলন করে তৎকালীন সরকারের কাছ থেকে এটা আদায় করেছিল। কেউ জানেও না তো এখন, সেই সময় যে খুব জানতো তাও আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, কিন্তু আসম আব্দুর রব যে বটতলার উপরে দাঁড়িয়ে পতাকা তুলেছিলেন, এটা তো ইতিহাস হয়ে গেছে।
মানে উনি কোনো বাসও আনেন নাই, হয়তো তাদের খাবারের মান কিছুই হয়তো করেন নাই, কিন্তু শুধু পতাকা তুলেছেন বলে সবচাইতে বড় হয়েছে। তার মানে কি, এখন আপনি ভোট কিসের ভিত্তিতে দিচ্ছেন? বলছে ওর কত ফলোয়ার আছে জানেন, ওর লাইক কত পায়, ও যদি একটা বক্তৃতা করে। যেমন আজকেই আমরা আলাপ করছি, আমি আসলে এর আগে কিন্তু আরেকটা অনুষ্ঠানের মধ্যে ছিলাম, সেইখানে আমি আমার অভিজ্ঞতার কথা বলছিলাম যে কালকে বর্তমানে দিকে ছেলে মেয়ে তো নেই। উনি বলছিলেন, এবং হি ওয়াজ ভেরি রাইট, এখন ছেলেমেয়েরা বক্তৃতা শুনতে আসবে, কারণ এখন তো ফেসবুকে চলছে, ফেসবুকে সব সব দেখে। সোশ্যাল মিডিয়াতে বক্তৃতা ওইখানে শোনে। তাহলে কত বড় পরিবর্তন হয়েছে। আগে আমি ফিজিক্যালি পার্টিসিপেট করতাম, আমাকে আপনি দেখতে পারতেন, পড়তে পারতেন, বুঝতে পারতেন। এখন কিন্তু বুঝতে পারছে না। আপনার বক্তৃতা খুব ভালো হয়েছে, আমি বড়দের একটা লাইক দিয়েছি, আপনি তো আবার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন না। জি। এই অর্থে আমি মনে করি যে মানে নারীদের একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ইনস্পাইট অফ অল দিস ডেভেলপমেন্টস আমাদের সোসাইটি একটা ব্যাকওয়ার্ডনেস আছে। মেয়েদেরকে আমরা মেয়েদের মতোই দেখি, মানুষের মতো করে দেখার দৃষ্টিভঙ্গি এখন পর্যন্ত হয়নি। অতএব তারা বুলিংয়ের শিকার হয়, অতএব তারা ধরে যে ট্যাগিংয়ের শিকার হচ্ছে, এবং ভয় তো পায় মেয়েদের। এখনও পর্যন্ত যত লেখাপড়ায় যেন শেষ পর্যন্ত একটা পুরুষ নির্ভরতা এখানে আছে আমাদের দেশে। সো একটা মেয়ের যদি কোনো বদনাম ইউনিভার্সিটিতে হয়ে যায় তাহলে তার বিপদ, ও দাঁড়ালেও বিপদ। হয়তো বিপদে দাঁড়িয়েছে, চলাফেরাটা এখনো নিরাপদ হয়নি। একটা বাঁকা তো একটা ছবি ছাপিয়ে দিল, তাও একটা মুশকিল। তো কত রকম কি হতে পারে, এই ধরনের ঘটনা আছে। সেই জন্যে অর্থাৎ মেয়েরা নিরাপত্তা খুঁজতে পারে, আপনি যেটা মনে করছেন যে যারা তাদের আসলে সোশ্যাল নিরাপদ একটা সেফটি বলছি আমি এটাকে। সোশ্যাল সেফটি, যদিও আগের তুলনায় নিরাপত্তার পরিমাণ অনেক বেশি, এখন তো মেয়েরা অনেক ফ্রিডম, আচ্ছা অনেক ঘোরাফেরা করতে পারে, মেলামেশা করতে পারে ওপেনলি। আগে তো আপনি 6টার পরে রোকে হল সাবজেক্ট হল থেকে বেরোতেই পারতেন না, এখন 9টা পর্যন্ত থাকছেন, অথবা হলে বলে রেখে আপনি হয়তো রাত্রেও বাইরে থাকতে পারছেন, এগুলো সমস্যা হচ্ছে না। ওই যে মৃণাল সেনের ছবি ছিল একটা, একদিন প্রতিদিন, তো মানে মেয়েটা রাত্রেবেলা বাড়ি ফেরেনি, এইটা হুলস্থুল ফাটাফাটি, কোথায় কিরে চলছে, কোনো আনসার নেই শেষ পর্যন্ত। তো মৃণাল সেনকে পরে জিজ্ঞেস করেছে ছবিতে, আচ্ছা মেয়েটা রাত্রে ছিল কোথায়? মৃণাল সেন জবাব দিয়েছেন, এত বড় একজন ফিল্ম মেকার বলেছেন, এটাই হলো অশ্লীলতা। আপনার ভাই যদি বাইরে থাকতো, আপনাকে জিজ্ঞেস করতে এই সারা রাত কোথায় ছিলে, আপনার মধ্যে কোনো সমস্যা হতো না, কিন্তু মেয়ে আছে বলে আছে। এই ব্যাকওয়ার্ডনেস সহ আমি কিন্তু আবার মনে করি মেয়েরা অনেক এগিয়েছে, যা দেখিয়েছে আন্দোলনের মধ্যে গতবার অনন্য, এটা অন্য কেউ দেখাতে পারে। অসংখ্য ধন্যবাদ। যেটা মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাদের সময়ে ডাকসু নেতৃত্ব যারা নির্বাচিত হতেন, তাদের আসলে দায়িত্বের জায়গাগুলো আসলে কেমন ছিল, বা কাজের সুযোগটা আপনাদের কেমন ছিল, লক্ষ্যগুলো আসলে কেমন ছিল? তখনকার পরিবেশটা একটু বোঝানোর জন্য সংক্ষেপে আমি বলছি। এখন যেভাবে ডাকসু ইলেকশন হয়, 69-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত সিস্টেম কিন্তু অন্যরকম ছিল, সরাসরি ভোটে নির্বাচিত হতো না। আচ্ছা, এটা বাই রোটেশন, 6টা হল ছিল, 7টা হল পরে হয়েছে। এই বছর এখান থেকে ভিপি হবে, ওখান থেকে জিএস হবে, আরেক বছর এখান থেকে ভিপি হবে, এখানে জিএস হবে। হলের সংসদ যেটা নির্বাচিত হতো, ভিপি, জিএস, অমুক সমুক ইত্যাদি, ক্রীড়া সম্পাদক, নিচে আবার থাকতো ডাকসু প্রতিনিধি, কোনো হলে 2টা, কোনো হলে 1টা। ডাকসু প্রতিনিধিরা মিলিত হয়ে নির্ধারিত হল থেকে যেখান থেকে ভিপি হবে, ওর বাইরে তো তারা করতে পারতো না। এই যে নারীর অংশগ্রহণ, মেয়েদের ভেতর থেকে ভিপি, জিএস কারা হয়েছে? মতিয়া চৌধুরী একটা জিএস ছিল, মাহফুজা খানম একটা ভিপি ছিল, জাহানারা বেগম আরেকজন ছিল, আর আগে তখন সম্ভবত 61-62 সামরিক আইনের ভেতরে কিন্তু তিনি ভিপি। এইভাবে কেন হয়েছে? এইরকম না যে তারা খুব, একটা বড় কারণ হলো রোটেশনে, তখন রোকেয়া হলই একমাত্র মেয়েদের হল, রোটেশনে রোকেয়া হল থেকে জিএস হবে, সুতরাং ওখান থেকে হয়ে গেছে। সরাসরি নির্বাচনটা আসলো 69-এর গণ অভ্যুত্থানের পর। এবং সেই সময় মানুষের ভিতরে, ছাত্রদের ভিতরে কোনো রকম বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে নির্বাচনের ফলাফল কোনো রকম কারচুপি হতে পারে। এখনকার পরিস্থিতি তো ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এটার জন্য যতটা আমি উভয়কেই দায়িত্ব করব, কিন্তু যতটা না ছাত্র সমাজ দায়ী, তার চেয়ে বেশি দায়ী কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক দলগুলোর ভেতরে যে রুগ্নতার সৃষ্টি হয়েছে, রাজনীতির ভেতরে এখন পলিটিক্স ঢুকে গেছে। আমি মানে সহজ করে বোঝানোর জন্য অনেক সময় একটা কলাম লিখেছিলাম একবার, এবং এই মুক্তারি বুদ্ধি দিয়ে কিভাবে এটা করা যাবে, ওইটা করা যাবে, এইগুলো নিয়ে ব্যস্ত। এই কি পলিটিক্স, ও সাংঘাতিক পলিটিক্স করে আসলাম একটা, বলি না আমরা সাধারণত, খারাপ অর্থে।
এই জায়গায়। সুতরাং নীতি আদর্শ ওই সময় থেকেই কিন্তু একবারে আমি একটা প্রত্যক্ষভাবে বলি, সবচেয়ে ভালো বক্তৃতা দেয় কে? তখন ইংলিশে সমস্ত লেখাপড়াটা হতো, বাংলা চালু হয়নি মাধ্যম হিসেবে। সবচেয়ে সঠিক উচ্চারণ ইংরেজিতে কে করতে পারে, সবচেয়ে হাইস্ট মার্কস কে পেয়েছে, এবং সেইভাবে কিন্তু ভোটগুলো আসছে। এবং শিক্ষার ক্ষেত্রে কে সবচেয়ে অগ্রসর, এবং আপনি দেখবেন লিস্টগুলো যদি দেখেন কোনো এক সময়, তাহলে দেখবেন তারাই কিন্তু পরবর্তীকালে সমস্ত রাষ্ট্রের একেবারে কর্ণধার হয়ে দায়িত্ব পালন করেছে। ওর জন্য একটা বলা হয় যে আমরা যদি ডাকসু ইলেকশন না করি তাহলে আমাদের নেতার সৃষ্টি হবে। নেতার সৃষ্টি হবে কোথা থেকে? এইটা একটা খুবই কনফিউজিং কথা, এবং আমি এটা ঘোরতর বিরোধিতা করি। ডাকসুর উদ্দেশ্য নেতার সৃষ্টি করা না। ডাকসুর উদ্দেশ্য হলো ছাত্র সমাজের স্বার্থ রক্ষা করার জন্য সেটাকে প্রতিনিধিত্ব করা। যদি আমি বলি যে নেতা খালি ডাকসু থেকে হবে, তাহলে চিটাগাং ইউনিভার্সিটি কি দোষ করেছে? কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ে না, খেটে খাওয়া মানুষ, তোমার আমার ঠিকানা, ক্ষেত খামার আর কারখানা, এইখানকার যারা মানুষ উঠে এসেছে, এই অংশে খুব কম সময় পাচ্ছি। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একটু আসি। আমাদের প্রচলিত কালচার হচ্ছে যে দল যখন ক্ষমতায় থাকে ডাকসু নির্বাচনে তার দল বা তার ছাত্র সংগঠনটা আসলে বিশেষ সুবিধা পেয়ে থাকে, কিন্তু এবারের প্রেক্ষাপট তো আলাদা, কোনো দলই সেভাবে আসলে ক্ষমতায় নেই। আপনার কি মনে হয় এটার প্রভাব থাকতে পারে কিনা রাষ্ট্র, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ নেই, এবং সেক্ষেত্রে কি ঘটতে পারে? একটু তিক্ত কথা বলতে হয়, সেটা হচ্ছে যে বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে, আমি শুধু ঢাকা বলছি না, প্রায় সব জায়গাতে কি হয়েছে, গত বছরের 5 আগস্ট পরিবর্তনের পরে যে সরকারটাকে আমরা প্রতিষ্ঠিত করলাম, সেই সরকারটা খুব কার্যকর অর্থে, নিয়ন্ত্রণের অর্থে সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি। এর বহু উদাহরণ দেওয়া যেতে পারে, আমি কথা ওই দিক থেকে বাড়াচ্ছি না। ফলটা হয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কর্তৃপক্ষ, তাদের যদি নির্ধারিত কোনো চিন্তা থাকে, সেই ভিত্তিতে তারা যদি বিশ্ববিদ্যালয়কে পরিচালিত করেন, তাহলে সরকার পক্ষ এটাকে যে কোনোভাবে পরিচালিত করতে পারবে সেরকম না। ইউনিভার্সিটি অর্ডিন্যান্স অনুযায়ী ইউনিভার্সিটি চলা উচিত, কিন্তু বিষয়টা এরকম হয় না। এবং তার প্রমাণ হচ্ছে, ধরেন এখন আমি মনে করি যে এটা একেবারে একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, ডাকসু নির্বাচনে এক ধরনের বিরাজনীতিকরণের চর্চা করা হয়েছে। এখন ঠিকই সরকারের কোনো দল নেই, সরকার কোনো দলকে মদত দিচ্ছে না, কিন্তু তারপরে অভিযোগ আছে যে প্রশাসন কোনো দলকে, কোনো সংগঠনকে মদত দিচ্ছে, এবং এটা অনেকে বিশ্বাসও করে আমি দেখেছি। তো এইটুকুই বলবো, আমি এর বেশি বলবো না। এই জন্য যে ঠিক ক্ষমতা থেকে এরকম হচ্ছে তা না, কিন্তু ওইটাতেও অনেক বড় ঘটনা ঘটতে পারে, এই অর্থে যে প্রশাসন যদি কাউকে সরাসরি সাপোর্ট করে অথবা মদত দেয়, তাহলে সে দলের অনেক রকম সুবিধা হতে পারে। ডাকসু নির্বাচন নিয়ে, তার ফলাফল নিয়ে আমি ভবিষ্যতে কোনো অভিযোগ গঠন করবো এরকম চিন্তা থেকে কথাটা বলছি না। আমি শুধু এটা বলছি যে প্রভাবমুক্ত নির্বাচনের কথা আমরা বলছি, তার জন্যে অন্ততপক্ষে এলিট যারা সমাজের, তাদের এই প্রভাবের চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। যারা রাজনীতি করছে তাদের মনে করতে হবে, দলীয় প্রভাব দিয়ে যদি আমি সব কিছু করতে চাই, তাহলে শেষ বিচারে আমি দেশের ক্ষতি করব, সেদিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যাদের অধিকারের জন্য এই ডাকসু নির্বাচন, তারা সব থেকে বেশি বঞ্চিত হবে। না, সামগ্রিক বিষয়টাই বলছি। তাহলে এটা হয় কি, পরবর্তীতে দেখা যাবে যে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও সমস্যা হবে। যেই মেধাবী শিক্ষকের একটা স্কলারশিপ পাওয়া উচিত তিনি পাবেন না, আরেকজন পাবেন। যেই ভালো ছাত্রটি পাশ করে ইউনিভার্সিটি চাকরি পাওয়া উচিত তিনি চাকরি পাবেন না, কারণ তিনি এমন একটা আদর্শে বিশ্বাস করেন যে কর্তৃপক্ষ তাকে মনোনয়ন দেবে বা নিযুক্তি দেবে, তারা তাকে সেই জায়গায় দেবে না। এরকম তো বহু কিছুই হতে পারে, যেরকম দলবাজির ফলাফল যেরকম হয়, এখানেও এরকম জিনিস ঘটতে পারে। আমি আবার বলছি, মাত্র 13 মাসে এই ব্যাপারে একটা চূড়ান্ত মূল্যায়ন করা সম্ভব নয়। আমি আশা করি এগুলো বদলে যাবে। আর ডাকসু নির্বাচনটা যদি ভালো মতো হতে পারে, আমি এটাকে একটা বেশ বড় ধরনের আলোর বাতি মনে করি। আলোর বাতি মানে কি, বেকন লাইটের মতো, সিগন্যাল লাইটের মতো। দিস উইল সিগন্যাল the usher of democracy in the education institution in the whole country, একথা আমি বলি। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, একবারে শেষ অংশে আছি। আপনি আসলে কি ধরনের ডাকসুর আসলে স্বপ্ন দেখেন, যে আমাদের দেশে কি ধরনের ডাকসু নির্বাচনটা হওয়া উচিত, প্রতিনিধিত্ব কেমন আসা উচিত, এবং তাদের অঙ্গীকারটা আসলে কি হওয়া উচিত? আমি এই প্রশ্নের সংক্ষেপে জবাব দিচ্ছি।
আমি দেখতে চাই ডাকসু কেবলমাত্র কয়েকজন কর্মকর্তার সমষ্টি নয়, এটা ছাত্র সমাজের সমস্ত স্বপ্ন আশাকাঙ্ক্ষার সত্যিকার প্রতিফলন যাতে সে করতে পারে। দ্বিতীয়ত, ছাত্র সমাজের ভেতরেও এই পরিস্থিতিকে যা বিরাজমান জি সেইটাকে পরিবর্তন করে এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবে যেখানে শ্রমজীবী মানুষ এবং সাধারণভাবে দেশের জনগণের সঙ্গে একাত্মতার মাধ্যমে একটা সত্যিকার সুখী সুন্দর প্রগতিবাদী দেশ প্রতিষ্ঠা, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখেছিলাম। এবং আমি এটা বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চেক করে দেখেন, পাকিস্তানে হানাদার বাহিনী দেশ দখল করে রেখেছিল, আমরা মুক্তিযোদ্ধারা, আমি নিজে হানাদার বাহিনীকে বিতাড়িত করে মুক্ত এলাকা করেছিলাম। মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি ছিল না, মুক্ত এলাকায় কোনো অন্যায় অবিচার ছিল না, কোনো নারী নির্যাতন ছিল না। সেরকম সুন্দর ফুলের বাগান মতো দেশ প্রতিষ্ঠার স্বপ্ন, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয় নাই। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যাতে তারা ভূমিকা রাখে সেটা আন্তরিকভাবে আমি কামনা করি। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না। আরেকটা কথা না বলে জি, পারছি না, জি, জি। যারা আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে তাদের কোনো স্থান এই পবিত্র বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। অসংখ্য ধন্যবাদ যেটা মাহমুদুর রহমান মান্না। ডাকসু নির্বাচন সবাই বলে এটি হচ্ছে ছাত্র রাজনীতির জন্যই শুধু নয়, জাতীয় নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আপনি কি মনে করেন? জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ প্রভাব আছে ওভার ডাকসু 100%। জাতীয় রাজনীতিতে ডাকসু নেতৃবৃন্দ একটা সময় তারা জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হন, সেই নেতৃত্বের কথা আমি বলছিলাম যে এখান থেকে যারা বের হয়ে আসেন তারাই তো ভবিষ্যৎ রাজনীতির আসলে হাল ধরেন। আমরা দুজন ডাকসু বিপি ছিল, আমরা দুজনেই জাতীয় রাজনীতিতে ছিলাম, জি। এখনো আছি, এটা তো হবেই। মানে ডাকসু আপনার ভিপি প্রত্যাশার যারা কথা হয় শুনি। তাদেরকে যদি আপনি মনে করেন যে ওরা ভিপিটি যখন দায়িত্ব শেষ হবে তখন একটা ভালো চাকরি করবে, একটা দেখাতেও পারবেন না, খুবই কম নাম আমার মনে পড়ে যেরকম আছে, যেহেতু সংখ্যা তো বেশি না। 2 নম্বর কথা হচ্ছে যে প্রশ্নটা আপনি সেলিম ভাইকে করলে আমি সেটা সম্পর্কে একটু বলি। আর এই হেডলাইনটা করেছিলেন যে ওই ঐতিহ্য ফিরিয়ে আনার প্রশ্ন। আমরা তো ওই ডাকসুর ঐতিহ্য সম্পর্কে খুব পরিচ্ছন্ন নই, আমরা কেমন ডাকসু চাই এটাই পরিষ্কার নয়। এটা প্রথম থেকে আমি খানিকটা বলেছি, আবার একটা কথা বলি, এত বড় একটা রক্তের নদীতে সাঁতরে এসে এই তীরে উঠেছেন যখন নির্বাচন, নাহলে তো নির্বাচন পেতেন না। তো যাদের রক্তে আপনি এখানে পৌঁছানো, সেই রক্তের মূল্য দিতে হবে। মূল্যটুকু দিতে হবে। ডাকসু এমন হবে যারা ওই রক্ত দেয়াকে সম্মান করতে শিখবে। এবং এটা ধরেন যখন 24-এর শহীদদেরকে সম্মান করতে শিখবে, সে স্বাধীনতার শহীদকে সম্মান করতে শিখবে, সে ভাষার শহীদকেও সম্মান করতে শিখবে। ডাকসু হলেই এটা হবে এরকম কিন্তু না, এটা একটা সামাজিক চেতনার বিষয়। 52-তে তো ডাকসু ছিল না, এবং মানে অনেকগুলো বড় বড় আন্দোলনের সময় ডাকসু ছিল না। এই যে এত বড় অভ্যুত্থান এইবার হলো 24-এ, তখনও তো ডাকসু ছিল না। অতএব আমি ডাকসু মাধ্যমে এরকম একটা জিনিস চাই, বিশেষ করে ধরেন যে এখন ওই ভাষার আন্দোলন নয়, মুক্তিযুদ্ধে, তাহলে এখন কী এজেন্ডা সামনে যেটা নিয়ে ছাত্ররা যাবে। আমি মনে করি যে গণতন্ত্র বিনির্মাণের যে সংগ্রামটা হচ্ছে, সংস্কার গড়ে তুলবার যে সংগ্রাম, এবার এই সংস্কার কোনটা হলে ভালো হয়, এটা কি পিয়ার হলে ভালো নাকি পিয়ার হলে খারাপ, এটা কি বাইক্যামেরাল লেজিসলেচার হওয়া উচিত নাকি সিঙ্গুলার হওয়া উচিত, এখানে কি 10 বছরের বেশি থাকা উচিত প্রধানমন্ত্রী নাকি থাকা উচিত তা, এখানে সাংবিধানিক পদগুলির উপরে কি এক্সিকিউটিভ পাওয়ার থাকতে হবে, এগুলো এমন ধরনের প্রশ্ন। আবারও আমি বলি, যেই প্রশ্নের জবাব আপনি যাদের ওই লেভেলের লেখাপড়া নেই তাদের কাছে পাবেন না, কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটি পারতে পারে। অতএব ঢাকা ইউনিভার্সিটি মনে করি যে তারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে মানুষকে ওই দিশা দেবে যে কোন পথে গেলে সে দেশকে একটা বৈষম্যহীন দেশ, একটা সমৃদ্ধ দেশ, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে পারে, যেখানে আবার সেই ক্ষুধা, দারিদ্র, অত্যাচার, নির্যাতন সেটি আর কখনো ফিরে আসবে না। অসংখ্য ধন্যবাদ জনাব মোজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।